আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমার মূলত একটি টপিকসেই কথা বলবো, সেটা হচ্ছে গণভোটে হা না নাতে ভোট দিবেন এবং বিএনপি এই গণভোটে নার ক্যাম্পেইন শুরু করছে কিনা সেই বিষয়টাই আমার আলোচনায় উঠে আসবে আশা করি, এবং শেষ পর্যন্ত সাথেই থাকবেন সেই প্রত্যাশাও রাখছি, এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সেই আহ্বান রাখছি। তো আমি শুরুতেই একটি নিউজ পড়ে নিছি, নিউজে একদম চুম্বক অংশ অর্থাৎ হেডলাইন, সেটা হচ্ছে গণভোটের প্রচারণা বিএনপির দায়িত্ব নয়, জনগণই সিদ্ধান্ত নেবে, হা বা না, যা জনগণ চাইবে সেটাই হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি। তো এই বক্তব্যটা পড়ে আপনার কি মনে হয় কমেন্টে জানান। আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি এখানে ইনডাইরেক্টলি না ভোটের ক্যাম্পেইন শুরু করেছে, কারণ এই বক্তব্যতে অন্তত জনগণকে উদ্বুদ্ধ করতে তারা দায়ী না, বা তাদের দায় নেই, বা তারা করবেন না, এরকম একটি বিষয় প্রকারান্তরে না ভোটের উপরেই তাদের ক্যাম্পেইনটা চলমান রয়েছে। এর আনুষঙ্গিক আরো অনেক মেসেজ আছে আমাদের সামনে। আমরা ইতিপূর্বে দেখেছি বিএনপির আর এক বক্তা, তিনি স্পষ্ট বলেছেন যে গণভোটে হা জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে। কৃষক দলের একজন নেতা তিনি বলেছেন যে গণভোটে যদি হা বিজয়ী হয় তাহলে নাকি বিসমিল্লাহ এবং আল্লাহর নাম পরাজিত হবে। কিভাবে হবে সেই ব্যাখ্যা বিএনপি বা ওই নেতা দেননি। যতটুকু জানি ওনারা যেটা বলছেন যে এই সংস্কার যে প্রস্তাবনা, মূলত আমাদের এই 24 পরবর্তী যে ঐক্যমত কমিশন মিলে তার একটি সংস্কার দাঁড় করিয়েছেন, সেই সংস্কারের ভিতরে বিসমিল্লাহ এবং আল্লাহর নাম নেই। এটা কি মূল কারণ? আমি তো মনে করি এইটার ভিতরে বিসমিল্লাহ এবং আল্লাহর নাম থাকা না থাকা এটা আসলে খুব জরুরি বিষয় নয়। কেন? হ্যাঁ, আমার এই কথা অনেকে খটকা লাগতে পারে। আমি বোঝাচ্ছি এইভাবে যে এখানে মূলত সংস্কার করা হবে, পুরা সংবিধানকে চেঞ্জ করা হচ্ছে না। সংবিধানের যেই যেই বিষয়গুলি সংস্কার করা হবে সেই বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে যে এই বিষয়গুলি সংস্কার করা হবে। তো বিসমিল্লাহ তো আমাদের সংবিধানে আছে, আল্লাহর উপর আস্থা এটা তো সংবিধানে আছেই, তো সেটা তো সংস্কার করা হবে না। তো যেটা সংস্কারই হবে না, যেটা তার বহাল তবিয়তেই থাকবে, তার আসলের উপরে থাকবে, সেটার নাম এখানে কিভাবে আসবে? সেটা তো এখানে আসার কথা না। সংস্কারের ভিতরে বা সংস্কার প্রস্তাবের ভিতরে বিসমিল্লাহ এবং আল্লাহর নাম নিয়ে কোনো আলোচনা এই কারণেই করা হয়নি, কারণ এটা সংবিধানে যেভাবে আছে সেভাবেই থাকবে, এটার ভিতরে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু এটাকে নিয়েই বিএনপি ক্যাম্পেইন করতেছে যে যদি গণভোটে হা বিজয়ী হয় তাহলে বিসমিল্লাহ এবং আল্লাহর নামের উপরে কি করা হবে? আল্লাহর নাম পরাজিত হবে। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক। এই যে মানে ভুল মেসেজ মানুষের কাছে, এই ভুল মেসেজের কারণে যদি না ভোট বিজয়ী হয় তাহলে কত বড় ক্ষতি হবে। প্রথমত আমাদের 24-এর যে গণঅভ্যুত্থান, 1400 মানুষের যে রক্তদান এবং হাজার হাজার মানুষের যে অঙ্গহানি, টোটালি ব্যর্থ হবে। এবং আবারও সামনে কেউ না কেউ এরকম স্বৈরাচার হয়ে উঠবে এবং স্বৈরাচার হতে সাহায্য করবে যদি আমরা এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে না পারি, যদি না আমরা গণভোটে হাতে ভোট দেই। যদি হাতে ভোট দেই ঠিক আছে, যদি হাতে ভোট না দেই, যদি কোনোভাবে না বিজয়ী হয়, হা বিজয়ী হতে না পারে, তাহলে আমাদের যে সংস্কার প্রস্তাব সব ভেস্তে যাবে, 24 পরাজিত হবে, 24-এর যে রক্ত সেগুলি বৃথা যাবে, এই এতগুলি মানুষের অঙ্গহানি সব বৃথা, টোটাল এগুলি মূল্যহীন হয়ে পড়বে। এবং বিএনপির মহাসচিবের কথায় আমার কাছে সেটাই মনে হচ্ছে যে এই মানুষদের রক্ত, এই মানুষদের অঙ্গহানি বা এই যে মানুষের ত্যাগ তিতিক্ষা, এগুলি তাদের কাছে মনে হয় মূল্যহীন মনে হচ্ছে। অথচ আমরা জানি এই গণঅভ্যুত্থানের ভিতরে বিএনপির অনেক বড় অবদান ছিল। তাদের বিশেষ করে ছাত্রদলের অনেক অনেক নেতাকর্মী এখানে ছিলেন, তাদের অনেকেই শহীদ হয়েছেন, অনেকেই জখম হয়েছেন। তো তারপরেও বিএনপি এখান থেকে পিছুটান কেন নিয়েছেন? কারণ বিএনপির এখানে স্বার্থের কিছু ব্যাঘাত ঘটেছে। এখানে বলা হয়েছে যে এক নাগারে হোক আর ভিন্ন মেয়াদে হোক, এক মেয়াদে হোক ভিন্ন মেয়াদে হোক, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট দুইবারের বেশি হতে পারবেন না। বিএনপি এখানে ভেটু। বিএনপি বলেছিল একাধারে হতে পারবে না, অর্থাৎ একসাথে দুই মেয়াদের বেশি হতে পারবে না। কিন্তু একবার 5 বছর, আবার পরের বার হলো না, তারপরের বার 5 বছর, আবার তারপরের বার হলো না, এরপরে আবার 5 বছর, এভাবে সে যতবার মন চায় সে হতে পারবে। তাহলে মূলত আমাদের যে সংস্কার প্রস্তাব সেটা তো এখানে কার্যকর হচ্ছে না। এটাই এই জায়গায় মূলত বিএনপির বড় একটি খটকা। এ কারণেই বিএনপি না ভোটে তারা
ক্যাম্পেইন করতেছে যাতে না বিজয়ী হয়। এই না বিজয়ী হলে স্পষ্ট ধরে নেওয়া হবে যে বিএনপি এই না ভোটের সম্পূর্ণরূপে বা সর্বাত্মকভাবে তারা চেষ্টা করেছে যে হা যেন জয়যুক্ত না হয়, কারণ না তো জেতার সুযোগ নেই। এখন এই মুহূর্তে বাংলাদেশের সকল মানুষ তারা এই সংস্কার পক্ষে ছিল, সকল মানুষ মানে ম্যাক্সিমাম, সকল বলতে ম্যাক্সিমাম মানুষ তারা জুলাই অভ্যুত্থানের পক্ষে, তারা সংস্কারের পক্ষে এবং তারা নির্বাচনমুখী। এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, ভোট দিবে। সেই ভোটারদের বড় একটি অংশ 50% উপরে হবে অবশ্যই যারা ভোট দিবেন, মানে টোটাল ভোটারের 50% না, যারা যেই ভোটগুলি কাস্টিং হবে তার অন্তত 50%-এর উপরে আমি ধরেই নিচ্ছি যে বিএনপির ভোট পড়বে। তো সেই 50%-এর উপরে এরা যদি না ভোটে ভোট দেয় তাহলে তো অবশ্যই না ভোট বিজয়ী হবে, হা ভোট পরাজিত হবে। আর এর মাধ্যমে আমরা একটি গণঅভ্যুত্থানকে একেবারেই মাটি চাপা দিয়ে মেরে ফেলবো। আমরা যদি এই আশঙ্কা কেন করছি, বিএনপি গণভোটের বিপক্ষে বা না ভোটের পক্ষে তাদের অবস্থান কেন বলছি, আরো দু একটি কমেন্ট যদি আপনাদেরকে আমি দেই। যেমন গতকালকে আমি দেখেছি আমাদের এক উপদেষ্টা, তিনি একটি কথা বলেছেন যে জনগণের দিকে ক্ষমতা রাখতে চাইলে হা ভোটের পক্ষে থাকতে হবে। এটা নাগরিক টিভিতে এই নিউজটা করেছেন, আপনার উপদেষ্টাকে অবশ্যই চিনবেন। এইখানে নিচে আমার এই ফ্রেন্ড লিস্টের একজন কাজী মনিরুজ্জামান, তিনি লিখেছেন না, মানে সে না ভোটে দিবেন। আর আমি জানি তার স্ট্যাটাস বা তিনি বিএনপি পন্থী। ঠিক আমরা যদি আরো কিছু স্ট্যাটাস আপনাদেরকে দেখাই, যেমন তাসনিম খলিল একজন সাংবাদিক, আমরা তাকে চিনি, ভালো করেই চিনি, এই গণঅভ্যুত্থানের সাথে যারা সম্পৃক্ত তার আগে পরে সকলেই আমরা তাকে চিনি। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, স্ট্যাটাসটা কি, অন্তর্বর্তীকালীন সরকার কি গণভোটের নির্দিষ্ট একটি অপশনের পক্ষে প্রচারণা চালাতে পারে? মানে হা ভোটের পক্ষে তো সরকার প্রচারণা চালাচ্ছে, এটা পারে কিনা, এটা উনি বড় ধরনের একটা প্রশ্ন আনছেন। মানে ওনার কাছে এই প্রশ্নটা মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় প্রশ্ন। এর কোনো ভিত্তি আছে? গণভোটে তো এই সরকার অবশ্যই গণভোটে হার পক্ষে তারা প্রচারণা চালাবেন এবং জনগণকে বোঝানোর চেষ্টা করবেন, কারণ এই সরকারি সংস্কার প্রস্তাবগুলি তাদের মাধ্যমেই এসেছে এবং জনগণই এই সংস্কার প্রস্তাবগুলি দিয়েছে, বা জনগণের মাধ্যমে বলতে প্রত্যেকটা দল সেখানে সংস্কার প্রস্তাবের ভিতরে তাদের কন্ট্রিবিউশন ছিল। সেই জায়গায় এই সরকার কেন এখানে হার পক্ষে প্রচারণা চালাবে না? তার মানে কি তারা নার পক্ষে প্রচারণা চালাবে? এরকম গবেট এরাও সাংবাদিক হয়, আমার মাথায় বুঝে আসে না যে এরা কেমন সাংবাদিকতা করে, যে সরকার এই জায়গায়, এরা তো কোনো রাজনৈতিক আদর্শ এরা করতেছে না, প্রচারণা চালাচ্ছে না, এরা তো কোনো দলের পক্ষে প্রচারণা চালাচ্ছে না, এটা বাংলাদেশের আপামর সকল জনগণের যে ভয়েস সেটার পক্ষে এরা কথা বলবে। ইভেন গণঅভ্যুত্থান হয়েছে কি কারণে? গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক শক্তি বা পট পরিবর্তনের জন্য হয়নি। গণঅভ্যুত্থান কেন হয়েছে, এই ধরনের সাংবাদিকদের যদি সেটা অজ্ঞাত থাকে বা তাদের যদি জ্ঞানের অভাব থাকে, তাহলে আমি তাদেরকে বলবো যে আপনারা এখনো ঢাকার ওয়ালে ওয়ালে খোঁজ নেন, সেখানে গণঅভ্যুত্থান কেন হয়েছে সেগুলি আপনারা পাবেন। জনগণ তাদের মনের ভাষাগুলি ওয়ালে লিখে দিয়েছিল সেই 24-এর গণঅভ্যুত্থানের ওই সময়, টলমল যেই সময় বা উত্তপ্ত যেই সময়, সেই উত্তপ্ত সময়ের ভিতরে তাদের লেখাগুলি এখনো ওয়ালে ওয়ালে শোভা পাচ্ছে। সেই শোভাগুলি কি ছিল? ম্যাক্সিমাম দেখবেন তাদের এই স্বৈরাচার বিদায় করা, স্বৈরাচার যেন না হতে পারে, এই ধরনের যাবতীয় যত সংস্কারের কথা সে ওয়ালেগুলি আপনারা পাবেন। প্রত্যেকটা ওয়ালে এগুলি লিপিবদ্ধ আছে। সেই জায়গায় যেখানে গণমানুষের কথা, আর এই সরকার সেই অভ্যুত্থান পরবর্তী অভ্যুত্থানের সরকার, গণমানুষের সরকার, সেই সরকার কেন হার পক্ষে প্রচারণা চালাবে না? হার পক্ষে তো সকল রাজনৈতিক দলের প্রচারণা চালানো উচিত, কারণ সকল দল মিলেই তো সংস্কার করেছেন। তাহলে কেন হার পক্ষে তারা প্রচারণা চালাবেন না? এটা আমার বড় ধরনের একটি প্রশ্ন। এখানে তো এমন বড় কোনো আশঙ্কা নেই। দুটো পয়েন্টে বিএনপির বোধহয় ভেটো ছিল বড় ধরনের। একটা যেটা আমি বললাম যে প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি হতে পারবেন না, সেটা একবারে একটা না হোক বা ভিন্ন ভিন্ন ভাবেই হোক, 2বারের বেশি হতে পারবেনই না, সর্বোচ্চ 10 বছর। এখানে বিএনপির ভেটো ছিল। দ্বিতীয় আরেকটা ভেটো ছিল বিএনপির, সেটা হচ্ছে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি হবে কি হবে না। সেখানে বিএনপি না, পিয়ার পদ্ধতি হবে না, অর্থাৎ নিজ কক্ষে যেইভাবে যতগুলি আসন পাবে উচ্চ কক্ষেও সেইভাবে ততগুলি আসন হবে। সেটা যদি হয় তাহলে আমাদের এই গরিবী রাষ্ট্রে উচ্চ কক্ষের দরকারটা কি? উচ্চ কক্ষের মতো এরকম ব্যয়বহুল একটা পার্লামেন্ট আবার নতুন করে করার দরকারটা কি? আমাদের মাথার উপরে এরকম শাকের আটি, বোঝার উপরে যে শাকের আটি, সেটা চড়ানোর কোনো দরকার আছে? আমরা এমনি দারিদ্র সীমার নিচে আমরা এখনো মানে আমাদের দিন আনতে পান্তা ফুরায়। সেই জায়গায় আমরা এভাবে বিলাসিতা কেন দেখাইতে যাব?
কারণ নিচেও যদি আপনার 10 জন উপরেও 10 জন থাকে, তাহলে তো আপনি নিচেও যা পাস করবেন উপরেও তা পাস হবে। আপনার আইনের উপরে তো কেউ ভেটো দিতে পারবে না, তাহলে কেন উপরে আনবেন? হ্যাঁ, আপনি ব্যাখ্যা দিবেন যে উপরে খুব ভালো ভালো হাই কোয়ালিফিকেশনে যারা আছে তাদেরকে আনবেন। তো সে হাই কোয়ালিফিকেশনে যারা আছে তাদেরকে আপনি নিম্ন কক্ষের জন্য নির্বাচনের মাধ্যমে তাদেরকে আনেন, তাদেরকে আপনি নির্বাচনে দাঁড় করিয়ে দিন, মনোনয়ন দিন তাদেরকে, শিক্ষিত সমাজ আসুক আমাদের কাছে। সেটা তো করছেন না। তার মানে এইখানে বড় ধরনের একটা ঘাপলা রয়েছে। আমরা কোনো ক্রমেই যদি উচ্চ কক্ষে পেয়ার না হয়, আমরা সেই উচ্চ কক্ষ চাই না। উচ্চ কক্ষে পেয়ার হলেই আমরা উচ্চ কক্ষ চাই, তাহলে অন্তত একটা ভারসাম্য থাকবে। নিম্ন কক্ষ চাইলেই তারা যে কোনো কিছু পাশ করতে পারবে না, যে কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। এজন্য আমাদের খুবই প্রয়োজন যে আমরা হাবটের পক্ষে আমরা মতামত ব্যক্ত করব। ঠিক একই বিষয় নিয়ে আরো অনেকে, সেম মারুফ মল্লিক, তাকে আপনারা চিনেন, কয়েকদিন আগে তার বিরুদ্ধে মামলা করেছিল আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব। এই মারুফ মল্লিক তিনিও সেম একটি কথা বলেছে যে সরকার কার্যত হাবটের পক্ষে ক্যাম্পেইন করছে, এতে সরকার সফল হবে কি? মানে এতে কি সরকার সফল হবে? কারণ বিএনপি তো, ওনারা তো এর বিপক্ষে, এটাই এখানে ইন্ডিকেট করছেন যে আমরা যেহেতু বিপক্ষে, তার মানে এখানে সরকার সফল হবে না। এই সার্বিক কমেন্টগুলি দেখলে আপনি স্পষ্টত বুঝবেন যে বিএনপি টোটালি এই গণভোটের বিপক্ষে, অর্থাৎ না ভোট তারা দিবেন বা ভোটই দিবেন না, বিষয়টা এরকম পর্যায়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আমাদের উচিত হবে যে কোনোভাবে হোক আমরা যেন গণভোটে ভোট দিয়ে, হাতে ভোট দিয়ে আমরা এই হাকে বিজয়ী করে আনতে পারি। হাতে ভোট দিলে কি লাভ হবে আমাদের? প্রথমত, আমরা যদি হাতে ভোট দেই, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। অর্থাৎ এখানে শুধুমাত্র সরকারি দল তারাই কাজ করবে না, বিরোধী দল থেকেও তাদেরকে নিতে হবে। এভাবেই তাদের কাজ করবে, অর্থাৎ সমন্বয় থাকবে, নাম্বার 1। নাম্বার 2, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। নাম্বার 3, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। ইতিপূর্বে আমরা অনেকবার দেখেছি সংবিধান পরিবর্তন করে ফেলেছে, কোনো গণভোট আসেনি। অর্থাৎ এই জায়গায় হয়তো তাদের সমস্যা, তারা হয়তো গণভোট ছাড়াই সংবিধান চেঞ্জ করার চিন্তা ভাবনা করছেন, নাকি আল্লাহ মালুম। এরপরে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। এই জায়গায়ও হয়তো তারা তো নিশ্চিত যে আমরা সরকার হব, কিন্তু স্পিকারকে অন্য দল থেকে দিব। এরপরে যত মেয়াদি হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এরপরে সংসদের নারীর প্রতিনিধিত্ব কার্যক্রমে বাড়বে। তারপরে আসছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। এরপরে দেশের বিচার ব্যবস্থা স্থানীয়ভাবে কাজ করবে। তারপরে আসছে আপনার মৌলিক অধিকার সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বরং এটা বৃদ্ধি পাবে। এরপরে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবে না, যেটা আমরা ইতিহাসে দেখে এসেছি যে রাষ্ট্রপতি চাইলে যে কাউকে ক্ষমা করে দিতে পারেন। মানে তার বাবার তালুক এটা, ওনার বাবাই ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছেন, এই কারণে তারা যা ইচ্ছা তাই করে যাবেন। এই ক্ষমতাটা হ্রাস করা জরুরি হয়ে পড়েছে। সর্বশেষ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। এখন আমরা দেখি রাষ্ট্রপতি মূলত একজন পুতুল বসিয়ে রাখে, তার কোনো কিছু করার নেই, যা করে সব প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি যা কিছু করবে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া সে কিছুই করতে পারে না। আমরা তো বর্তমান যে রাষ্ট্রপতি আছে, আমরা দেখেছি যে সাবেক যেই স্বৈর শাসক শেখ হাসিনা মনস্টার, সেই মনস্টারের পদ লেহন করে বা পদধূলি নিয়ে তিনি রাষ্ট্রপতি থেকেছেন বা রাষ্ট্রপতি চালিয়েছেন পদ। তো এই অবস্থা থেকে পরিবর্তন আসবে, অর্থাৎ ভারসাম্য থাকবে। রাষ্ট্রপতিও একটা সম্মানীয় জায়গা থাকবে, তিনিও অনেক কিছু করতে পারবেন, প্রধানমন্ত্রীরও কিছু কার্যক্ষমতা থাকবে, তিনিও কিছু কার্য করতে পারবেন, সমাধান করতে পারবেন। এভাবে দুজনের মধ্যে একটি সমন্বয় করা হবে। এই বিষয়ে যদি কোনো মানুষের, তো আমার মনে হয় দ্বিমত থাকার কথা না, সেই জায়গায় বিএনপি কেন না ভোটে ক্যাম্পেইন করছে। আমি আমার এই ভিডিওটি যারা শুনছেন, অবশ্যই আপনাদেরকে বলবো বেশি বেশি শেয়ার করেন, এবং আপনাদের আশেপাশে যে বা যারা আছে প্রত্যেকের কাছে আপনারা এই আহ্বানটি ছড়িয়ে দিন যে আমরা ভোট দিব, গণভোটে, হা ভোটে আমরা ভোট দেব, যাতে করে আমাদের এই সংস্কারগুলি সামনে প্রস্ফুটিত হয় এবং এই সংস্কারগুলি বাস্তবায়নের মাধ্যমে নতুন কোন স্বৈরা শাসক যেন আমাদের ঘাড়ে আবার জগদ্দল পাথরের মতো চেপে বসতে না পারে, হাসিনার মতো একটানা কেউ যেন 17 বছর আমাদের ঘাড়ের উপরে পাথরের মতো বসে থাকতে না পারে। সেই আহ্বান রেখেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।